আমরা আজকে অর্গানন থেকেই শুরু করি। 124, 25, 26 আমরা করব। খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে বা খুব প্রয়োজন বোধ করেই কিন্তু তোমরা সবাই খেয়াল করবা। 124-এ বলা হয় ওষুধ প্রুভের ব্যাপারটা কিন্তু বলছি। তা প্রুভের ক্ষেত্রেও যেমন আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিপরীতভাবে তেমনই, এটা খেয়াল রাখবা। বলছে এই সকল পরীক্ষার জন্য প্রত্যেক ভেষজ দ্রব্যকে সম্পূর্ণ পৃথকভাবে যখন কোনো ওষুধ প্রয়োগ করা হয় তখন পার্টিকুলার সেই ভেষজটা শক্তিকৃত করে তাকে প্রয়োগ করা হয়। দুটো তিনটে ভেষজ একত্রিত করে তো প্রয়োগ করা হয় না। সালফার দিয়ে, লাইকোপোডিয়াম দিয়ে, পালসিলা দিয়ে, ব্রায়োনিয়া দিয়ে, জেলসিমিয়াম দিয়ে তো একসাথে দিয়ে প্রয়োগ করা কোথাও নেই, বা প্রয়োগ করা হয়নি, বা প্রয়োগ করা হয় না। আর চারটে ভেষজ, দুটো ভেষজ, তিনটে ভেষজ, অর্থাৎ ভেষজ বলতে ওষুধ, এরা তো প্রত্যেকেই আলাদা। এদের সংমিশ্রণ করলে কি হবে? তার আসল রূপ কিছু বোঝা যাবে না? কিচ্ছুই বোঝা যাবে না। তাহলে বিপরীত ভাবে যদি আমি নাগভূমিকার, সালফার, লাইকোপোডিয়াম আর ফসফরাস যদি আমি রোগীকে এরকম কন্টিনিউয়াস খাওয়াই, বা একই শিশির মধ্যে ওইগুলি কমপ্লেক্স করে নিয়ে যদি আমি ব্যবহার করি, তাহলে রোগীর কিছু হবে? হবে না। তাহলে প্রুভের ক্ষেত্রেও যদি না হয়, তাহলে চিকিৎসার ক্ষেত্রেও হয় না। ওই জন্যই হোমিওপ্যাথির মূল মন্ত্রে বলা হচ্ছে ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স, ওয়ান মেডিসিন। তুমি স্যাকলার দাও 5 রকম, অসুবিধা নেই, কিন্তু পোটেন্সি কিন্তু একটা। ওই 4-5টা পোটেন্সি মিলেমিশে দিলে ও আর হোমিওপ্যাথি হলো না, বুঝলে? যেমন এখানে বলা হচ্ছে প্রত্যেক ভেষজকে সম্পূর্ণ পৃথকভাবে এবং সর্বতোভাবে অমিশ্রাবস্থায় অপর কোন দ্রব্যের সংমিশ্রণ ব্যতীত প্রয়োগ করিতে হইবে। সেই দিন তার পরবর্তী কয়েকদিন কিংবা যতদিন আমরা ওই ভেষজের ক্রিয়া লক্ষ্য করি ততদিন ভেষজ প্রকৃতির আর কোন দ্রব্য সেবন করা চলিবে না। প্রুভারের ক্ষেত্রে যেমন আমি ওষুধ দিয়ে লক্ষণগুলি প্রকাশ পাওয়ার জন্য আমি অমিশ্র অবস্থায় তাকে ওষুধ খাওয়াচ্ছি, প্রুভ করছি। আর যতদিন প্রুভ চলবে ততদিন তো আমি তাকে ভেষজ গুণ সম্পন্ন অন্যান্য কোনো দ্রব্য খেতে দেব না, ব্যবহার করতে দেব না, তাই তো? এই রোগীর ক্ষেত্রেও তো তাই হবে, সিঙ্গেল মেডিসিন হবে। এবং যতদিন আপনি ট্রিটমেন্ট হবেন ততদিন কিন্তু আপনি এই ভেষজ গুণ সম্পন্ন দ্রব্যগুলি ব্যবহার করবেন না। করলে কি হবে? ওষুধের ক্রিয়াকে ব্যাঘাত করতে, বাধা দেবে, ক্রিয়াটা প্রকাশ করতে দেবে না। বুঝা গেল? এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে 3টে 4টে 5টা মেডিসিন দিলে ওষুধের দোকানের লাভ আছে, কোম্পানির লাভ আছে, রোগীর লাভ নেই, ডাক্তারেরও লাভ নেই। না, ডাক্তারের লাভ আছে। কি লাভ? অর্থ হয়। কোম্পানি যা করার দরকার করে বেরিয়ে যাচ্ছে, ডাক্তারের কিন্তু নোট হচ্ছে আর রোগীর ক্ষতি হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কারা ব্যবহার করে বলি? যারা হোমিওপ্যাথি জানে না। প্রকৃত অর্থে যারা হোমিওপ্যাথি জানে না তারা কমপ্লেক্স মেডিসিন গুলি ব্যবহার করে। খামের গায়ে, প্যাকেটের গায়ে হোমিওপ্যাথি গুলি লেখা থাকলেই কি হোমিওপ্যাথি হয়ে গেল? হোমিওপ্যাথি সাদৃশ অভিধান, হোমিও মিন্স সিমিলিয়ার। রোগ লক্ষণের সাথে ওষুধ লক্ষণের মিশ্রণ করে ব্যবহার করার নাম হোমিওপ্যাথি। 4টে মেডিসিন একত্রিত করে কি কোনো জায়গায় প্রুভ আছে? নেই। তাহলে আমি আন্দাজ করে কি করে দেবো? বুঝা গেল? আচ্ছা, এইবার পরীক্ষা যতদিন চলিবে পথ্য বিশেষভাবে নিয়মবদ্ধ করিতে হইবে। যতদিন প্রুফ চলতে থাকবে ততদিন পথ্য অর্থাৎ তার খাদ্য খাবার নিয়ম করে চলবে। তাই রুগীর ক্ষেত্রে তো তাই হবে। যতদিন ওষুধের ক্রিয়া চলবে ততদিন রুগীর মতন চলবে। যেগুলি খেলে ওষুধের ক্রিয়া নষ্ট হয়, যেগুলি খেলে তার বাধা সৃষ্টি হয় দেহেতে, সেগুলি সে ব্যবহার করবে না। ইয়া যতদূর সম্ভব মশলা বর্জিত, বিশুদ্ধ, পুষ্টিকর এবং আড়ম্বরহীন হওয়া উচিত। আমরা যে মশলাগুলি ব্যবহার করি
এরা কিন্তু সব ভেষজ গুণ সম্পন্ন। সেই হলুদ বলো আর জিরে বলো, অত্যাধিক লবণ বলো আর ঝাল বলো, বুঝলে, ধনে মৌরি যাই বল না কেন, এরা কিন্তু পেঁয়াজ রসুন, এরা কিন্তু খাদ্য নয়, ভেষজ গুণ সম্পন্ন দ্রব্য। এরা খাদ্যের মধ্যে মিশ্রণ করে খাদ্যকে মুখরোচক করা হয়, সুঘ্রাণ আনয়ন করা হয় আর মুখরোচক করা হয়, খাদ্য গুণ সম্পন্ন নয়। বুঝলে তো? একটা মানুষকে রোজ যদি 24 ঘন্টায় 300 গ্রাম করে আটা দেওয়া যায়, আর কিছুই দেবো না, সে রুটি করে খাও, আর কিচ্ছু খাবা না, তোমাকে খেতে দেওয়া হবে না, এই ব্যবসা 10 বছর চলতে পারবে, 20 বছর চলতে পারবে, শুধু 3-4খানা রুটি খেয়ে সারাদিনে। কিন্তু রোজ যদি 400 গ্রাম করে পেঁয়াজ দেওয়া যায়, তাহলে খেয়ে কি আর 20 বছর মধ্যে বাঁচবে? পেঁয়াজ কিন্তু ভেষজ গুণ সম্পন্ন দ্রব্য, যার থেকে ওষুধ তৈরি হয়, এলিয়াম সেপা। অত্যাধিক পেঁয়াজ খাওয়া ভালো না, উদর বায়ু সৃষ্টিকারক উদ্ভিদ। তাই মশলা সংযুক্ত খাবারগুলি পরিবারের ক্ষেত্রে যেমন দূরে রাখতে হয়, রোগীর ক্ষেত্রেও তেমন দূরে রাখলে রোগীর মঙ্গল। আচ্ছা, আর পুষ্টিকর হবে, আড়ম্বরবিহীন হওয়া উচিত। আড়ম্বর, বুঝলে তো? আজকে বিরিয়ানি হবে দুধ করে মশলা দিয়ে, আজকে ফ্রাইড রাইস হবে, আজকে অমুক হবে তমুক হবে, এই আড়ম্বরটা চলবে না, সিম্পল জীবনযাপন হবে। কাঁচা উদ্ভিজাদি, কাঁচা উদ্ভিজাদি, তারপরে মূল সকল এবং শাকসবজির ঘন্ট এবং গাছের পাতার ঝোল, যাহাদের অতি সাবধানে প্রস্তুত করলেও কিছু কিছু গোলযোগকারী ভেষজ গুণ থাকে। আমরা যে সবজিগুলি খাই, এগুলি তো রান্না করলে কিছু ভেষজ গুণ নষ্ট হয়ে যায়, ঔষধি গুণ নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু থাকে, যেগুলিতে ঔষধি গুণ থাকে সেগুলি যথাসম্ভব এড়িয়ে চলে। এটা সুস্থ মানুষও যদি এইভাবে ডায়েট কন্ট্রোল করে চলে, দীর্ঘায়ু লাভ করতে পারে। রোগী যদি এরকম নিয়ম মেনটেন করে চলে, তাহলে তার রোগটা সহজেই আরোগ্য হয়। আর পরিবারের ক্ষেত্রে যদি এই নিয়ম মেনে চলানো হয়, চলে, তাহলে ওষুধের লক্ষণগুলি পূর্ণমাত্রায় পাওয়া যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, পরিত্যক্ত হওয়া উচিত। তাহলে কি বলা হচ্ছে, যে সমস্ত ঝোল, শাক, মূল, যার মধ্যে ভেষজ গুণ আছে, সেগুলি পরিত্যাগ করে চলা উচিত, পরিত্যাগ হওয়া উচিত। পানীয় সকল যাহা সাধারণত ব্যবহার হয়, যতদূর সম্ভব কম উত্তেজক হওয়া উচিত। তার মানে ধরো আমি একজন কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু উত্তেজক দ্রব্য, তো সোডিয়াম বেঞ্জয়েট আছে, সোডিয়াম বাইকার্বনেট আছে, এগুলি যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। পরিবারের ক্ষেত্রেও যেমন, রোগীর ক্ষেত্রেও তেমন। আর সাধারণ স্বাস্থ্যবিধি মেনটেন করতে গেলে এদেরকেও পরিহার করে চললে জীবন পথ ভালো চলে। আমরা 26-এ কি দেখি, যিনি ঔষধের পরীক্ষা করিবেন তাহার বিশেষ রূপে বিশ্বস্ত এবং বিবেকী হওয়া আবশ্যক। পূর্বার যদি বিশ্বস্ত এবং বিবেকী না হয়, তাহলে তো যা তা লিখে রাখতে পারে তার নোটবুকে। তাহলে বিশ্বস্ত যেগুলি তার কষ্ট হচ্ছে না, সেগুলি উঠে লিখে রাখছে বানিয়ে বানিয়ে। তাহলে যে অবিশ্বস্ত লোক, তাহলে তার উপরে ভিত্তি করে আমি একটা রুগীকে ওষুধ দেবো, সেই ওষুধটা তাহলে ভুল প্রয়োগ হয়ে যাবে। তাহলে যে পূর্বার যতখানি বিবেকী এবং বিশ্বস্ত হওয়া আবশ্যক, এবং পরীক্ষার সমস্ত সময় তার শারীরিক এবং মানসিক অতিরিক্ত পরিশ্রম, মানসিক এবং শারীরিক অতিরিক্ত পরিশ্রম, সর্বপ্রকারের অমিতাচার এবং বিরক্তিকর উত্তেজক সমূহ পরিত্যাগ করিতে হইবে। এক কথায় সাধারণ স্বাস্থ্য জীবনযাপন পূর্বারের চলা উচিত। সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই, আর রোগীর ক্ষেত্রে তো আরেকটু কঠিন। বুঝতে পারছো তো? আচ্ছা, মানসিক পরিশ্রম, দেখো একটা সিপিআর রুগীকে ট্রিটমেন্ট করবা, আর একটা পালস উইডলার রুগীকে ট্রিটমেন্ট করবা, একটা ন্যাট্রামিউরের রুগীকে ট্রিটমেন্ট করবা, কিন্তু সেই রুগীটা যদি বাড়িতে সবসময় বিতাড়িত হতে থাকে,
তাকে যদি মানসিকভাবে টর্চার করা হয় কম বেশি করে, তাহলে সে তো দুশ্চিন্তায় 24 ঘন্টা ভুগবে। তার ট্রিটমেন্ট হবে কি করে? মানসিক পরিশ্রম রোগীর ক্ষেত্রেও সম্ভব নয় এবং পরিবারের ক্ষেত্রেও উচিত নয়। অন্যমনস্ক করে এমন কোন বিষয়ে বিশেষ কার্যে তার থাকা উচিত নয়। অন্যমনস্ক অন্যমনস্ক হলে আমার বডির ফিলিংস গুলি, অনুভূতি গুলি সে তো পাবে না, বুঝা গেল? লিখতে পারবে না পূর্বের লক্ষণগুলি। তাহাকে যত্ন সহকারে আত্মদর্শনে নিযুক্ত হইতে হইবে এবং এই অবস্থায় যেন কোন রূপে বিচলিত না হয়। আত্মদর্শনে মানে আমার শরীর আভ্যন্তরে কি হচ্ছে। ধরো আমাদের এখন আইডিয়া এটা আছে, সে মনে করে যে হার্টের মধ্যে টপ টপ করে জল পড়ছে, এটা অনুভূতিশীল আত্মদর্শন, অর্থাৎ ভেতরের দিকে চিন্তা ভাবনা যদি মনটায় থাকে আমার শরীরের কোথায় কি হচ্ছে, তাহলে সেগুলি তার অনুভূতি আসবে, লিখতে পারবে। কোন একটা মেডিসিনের মধ্যে আমাদের আছে, সে চিন্তা করে যে মাথার ডাকনাটা একবার খুলছে একবার আটকে যাচ্ছে, একবার খুলছে একবার আটকে যাচ্ছে, তাহলে এটা তার অনুভূতিমূলক লক্ষণের গুরুত্ব আছে। তাহলে যদি সেই আত্মদর্শনে শরীরের প্রতি নজর না দেয়, খেয়াল না রাখে, অন্য চিন্তায় বিভোর থাকে, তাহলে তো এগুলি পাবে না। কিন্তু আমাদের তো এটা দরকার নেই, আমাদের এখন আর প্রুফ করতে হচ্ছে না। প্রুফ করে যে সম্পদ আমাদের রাখা আছে সেটাই ব্যবহার করলে আমাদের যথেষ্ট। তাহলে আমাদের খেয়াল করতে হবে রোগীর ট্রিটমেন্টের জন্য, যে আপনি এইরকম দুশ্চিন্তা, অকর্ম কাজ, ইন্দ্রিয় সংযম এগুলি করেন, লোক টোকগুলি বাদ দেন, হ্যাঁ, নিয়ম মেনে চলেন, সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলেন। তাহার পক্ষে যাহা সুস্থ অবস্থা, সেই অবস্থায় তার শরীর থাকা প্রয়োজন এবং তাহার অবশ্যই এমন জ্ঞান থাকা প্রয়োজন যার দ্বারা তিনি তাহার অনুভূতি গুলি উপযুক্ত ভাষায় প্রকাশ করিতে পারেন। তাহলে পূর্বের ক্ষেত্রে তার অনুভূতিগুলি একটু জ্ঞান সম্পন্ন লোক হতে হবে। আমার শরীরের কোন অংশে কি হচ্ছে, আমার মনের মধ্যে কি ব্যতিক্রম চিন্তা ভাবনা হচ্ছে, এগুলি সে নোট করবে। যদি রোগীর ক্ষেত্রেও যদি কেস রেকর্ড করার সময় তার অনুভূতিমূলক লক্ষণগুলি তুমি না পাও, তাহলে ওষুধ দিবা কি? আমার খেয়াল করে না, ওই চলছে চলছে কোন রকমের, ওই রাশি শুধু বললো আবার কথা পায়খানায়, আর কোনো লক্ষণ নেই। কি পাবা? কোন ওষুধ দিবা? একটা মেডিসিন আছে কনস্টিপেশনের। তাহলে মেডিসিন নির্বাচন করতে গেলে তার আত্ম অনুভূতিমূলক লক্ষণগুলি তো প্রয়োজন। তা সে যদি সেগুলি খেয়ালই না করে, তাহলে তুমি ওষুধ নির্বাচন করবা কিনা? তোমার যতই ওষুধ বিষয়ে জ্ঞান থাক না কেন। এই পূর্বারের ক্ষেত্রে যেমন হওয়া উচিত, রোগীদের ক্ষেত্রে ঠিক তদনুরূপ নিয়ম মেনটেন করে চলা কিন্তু উচিত। এছাড়াও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলে জীবনযাপন করতে হলে তাকেও এইভাবে চললে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু তার লাভ হয়। ঠিক আছে, বন্ধ করো।